আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, এই টপিকের এই আলোচনাটা মানে আপনাদের জানা এবং এই আলোচনাটা দেখা এবং শোনা বাধ্যতামূলক। কারণ আমরা যখনই কোনো চাকরি পরীক্ষা দিতে যাই, তখন এই যে এমসিকিউ এর যে বিষয়টা, অর্থাৎ পিলি ধাপ যেটা, এটা আমাদের পার করতেই হয়। এটা পার না করতে পারলে আমরা পরবর্তী ধাপগুলোতে যেতে পারি না। সবচেয়ে জরুরি ধাপ হচ্ছে এইটা, মানেন বা না মানেন। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং আমাদের যেগুলো জানা বোঝা পারা জিনিস যেগুলো, সেগুলো আমরা পরীক্ষার হলে ভুল করে আসি। সেই ভুলগুলো আমরা কেন করি, তার থেকে কি সমাধানে আমরা যেতে পারবো, তারই মূলত আলোচনা। ঠিক আছে? তো আপনারা আপনারা একটু খেয়াল করেন। আমি এই আমার আলোচনাটাকে দুটো ধাপে সাজিয়েছি। এক হচ্ছে আমরা ভুলগুলো কেন করি সেই ধাপ, আর এক হচ্ছে আমরা এই থেকে কিভাবে সমাধানে যেতে পারি। তো ভুল করার 6টা কারণ আমি এখানে তুলে ধরবো প্রথমে, এবং তারপরে আমি 5টা কারণ তুলে ধরবো সমাধানে। একটু মন দিয়ে দেখবেন, এখানে অনেক কিছু আছে, আমি অনেক কিছু আপনাদের জন্য করেছি, আমাকে একটু সময় দেন। তো খেয়াল করেন, নাম্বার 1 ধাপ হচ্ছে, আমরা যখন কোনো এমসিকিউ এর উত্তর মানে খুঁজি, তখন আমরা অনেক বেশি তাড়াহুড়ো করি এবং আমরা প্রশ্ন এবং এর অপশন যেগুলো আছে এগুলো ভালো করে পড়ি না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। অর্থাৎ আমাদের এমসিকিউ ভুল করার প্রথম সমস্যা হচ্ছে এইটা। খেয়াল করেন, আমাদের ভিতরে তাড়াহুড়ো কাজ করবে, এটা জানি, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। অর্থাৎ 60 মিনিটে 100টা এমসিকিউ বা 2 ঘন্টায় 200টা এমসিকিউ বিসিএস, এই ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে থাকে সবসময়। কিন্তু তারপরেও যে টাইমটুকু আমাদের জন্য বরাদ্দ থাকে, সেটাও আমরা তার থেকেও বেশি দ্রুত করতে চাই। বুঝতে পেরেছেন? এই কারণেই সমস্যাগুলো হয়। এবং এক্ষেত্রে দেখা যায়, এই বিশেষ করে একটু একটু খেয়াল করেন, আমরা যদি কোনো প্রশ্নে দেখি যে না বা নয় বা ব্যতীত বা সঠিক নয়, এই যে কথাগুলো থাকে, এই কথাগুলো অনেক সময় দেখা যায় আমরা এড়িয়ে চলে যাই, বা আমরা তাড়াহুড়ো করতে যে কথাগুলো খেয়ালও করি না, যার কারণে আমরা উত্তরও ঠিক দিতে পারি। বুঝতে পেরেছেন? আবারও দেখা যায়, আমরা যদি কতে যাই, দেখা যাচ্ছে অপশনে ক বা খ, এই দুটো আমাদের চোখে সবচেয়ে বেশি পড়ে, কিন্তু গ আর ঘ, শেষে যে দুটা, এই দুটো আমাদের চোখে পড়ে না। কারণ আমরা যদি ওই ক আর খ এর মধ্যে আমাদের মন মতো আমরা যেটা চাই আর কি, উত্তর কি চাই সেটা বিষয় না, বা প্রশ্নের উত্তর কি হবে সেটা বিষয় না, আমরা আমাদের মন মতো যেটা চাই সেটা যদি আমরা মধ্যে পেয়ে যাই, তখন দেখা যায় আমরা ওইগুলোই আনসার দিই। এবং এখন যে প্রশ্নগুলো হচ্ছে, যে ট্রিকি প্রশ্নগুলো, বিশেষ করে পিএসসি বা ধরেন আর্টস ফ্যাকাল্টি বা ধরেন এই যে বুয়েট, এরা যারা ট্রিকি প্রশ্নগুলো করে, এরা কিন্তু এই কাজটাই করে। এই কিন্তু আমাদের সাইকোলজিকে টেস্ট করে। অর্থাৎ তারা জানে যে এই প্রশ্নটা দিলে সে উত্তর তো এটা প্রায় ধরা বাঁধা প্রশ্ন, বা এটা খুব কমন প্রশ্ন, উত্তর এটা হতে পারে, এটা সবার মাঝখানে সবাই জানে আর কি। ওই টাইপের অপশনগুলো তারা ক এবং খতে দিয়ে দেয়। আর গ আর ঘতে দেয় হচ্ছে যেটা আসলে উত্তর হবে সেটা। আমরা কিন্তু সেটা দেখতে যাই না, আমরা ভুলগুলো করি। আপনারা এর জন্য একটা উদাহরণ একটু দেখেন। আমি আমার চ্যানেলে গতকালকে আমি একটা কুইজ দিয়েছিলাম। আজকে হচ্ছে আপনার 6 তারিখ, 6 জানুয়ারি। আমি গত 5ই জানুয়ারি একটা কুইজ দিয়েছিলাম। সেই কুইজটা ছিল এরকম, একটু দেখেন স্ক্রিনের দিকে দেখেন। তা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র এর ইংরেজি কোনটি? নাম্বার 1 হচ্ছে জুলাই প্রোক্লেমেশন, নাম্বার খ অর্থাৎ 2 যেটা, তা হচ্ছে জুলাই অ্যানাউন্সমেন্ট, নাম্বার 3 হচ্ছে জুলাই অ্যাসারশন, আর নাম্বার 4 হচ্ছে জুলাই ডিক্লারেশন। দেখুন, জুলাই ঘোষণাপত্র শব্দটা আমাদের সামনে আসলেই আমাদের সামনে অ্যানাউন্সমেন্ট এবং প্রোক্লেমেশন, এই শব্দগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি চলে আসে। বুঝতে পেরেছেন? যার কারণে এই দুটাই কিন্তু প্রথমে দেওয়া হয়েছে। এবং বেশিরভাগই আমি দেখেছি আমার ওই কুইজে, তারা কিন্তু ওই প্রোক্লেমেশনকে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে? কিন্তু অ্যান্সার কিন্তু প্রোক্লেমেশন না, অ্যান্সার হচ্ছে ডিক্লারেশন। আমি একটু আপনাদের তফাৎটা দেখিয়ে দিই, একটু খেয়াল করেন। প্রোক্লেমেশন মানে হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় ঘোষণা। একটু খেয়াল করেন, রাষ্ট্রীয় ঘোষণা, ঘোষণাপত্র নয়, ঘোষণা। অ্যানাউন্সমেন্ট মানে যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা। ঠিক আছে? অ্যাসারশন মানে হচ্ছে যে কোনো দাবি বা মতামত। ওকে, সেটা ঘোষণা আকারে দাবিও হতে পারে। কিন্তু যদি ডিক্লারেশন শব্দটা যান, এটার মানেই হচ্ছে ঘোষণাপত্র। এটার মানে ঘোষণা প্লাস ঘোষণাপত্র। কিন্তু বাকি যে 3টা বললাম, এর একটা মানেও ঘোষণাপত্র নয়। এই কারণেই এই জুলাই যে ঘোষণাপত্র, তার ইংরেজি হচ্ছে জুলাই ডিক্লারেশন। বুঝতে পেরেছেন? এই ট্রিকি কাজগুলা এই পিএসসি বা বুয়েট করে বা করবে, এবং এই জায়গাতে আপনারা ভুল করেন, বা বাকি যারা যারা প্রশ্ন করেন আর কি, ঠিক আছে, এরা এই সেম কাজই করে। এখন এগুলাই হচ্ছে, এই কারণে আমরা ভুলগুলো করি। একটা তো বুঝলেন। এবার আসেন নাম্বার 2, তা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। দেখুন, ওভার কনফিডেন্স মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যেমন দেখেন, কিরকম আমরা যখন অতিরিক্ত কনফিডেন্ট হয়ে যাই, যেমন ধরেন আগে পরে 2টা চাকরি আপনি পরীক্ষা টিকেছেন, বা ধরেন কয়েকটা চাকরি পরীক্ষা টিকতেছেন, আপনি মনে করেন কি এবার আমি টিকে যাবো। ওই যে মনে করাটা থেকে আপনি তখন মনে করেন আমি যেটাই দেখাই সেটাই তো হচ্ছে, বা আমার প্রথম মাথায় যেটা আসে ওইটাই তো হচ্ছে, তখন ডিপলি আপনি ভাবতে যান না। এটা কিন্তু আপনার তখন সমস্যা করে। ঠিক আছে? বা দেখা যাচ্ছে আপনি বাসায় বসে মডেল টেস্ট দিয়েছেন বা কোচিং মডেল টেস্ট দিয়েছেন, ওগুলোতে ভালো নাম্বার পেয়েছেন, আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে এসেছে। শুধু কনফিডেন্স না, ওভার কনফিডেন্স, আমি যা দেখাই তাই হয়। কিন্তু এটা তো আসল পরীক্ষা, আসল জায়গায় ওভার কনফিডেন্স আপনি কেন আনবেন? শুধু কনফিডেন্স রাখেন, আসলে ওভার কনফিডেন্স আনেন না। ওভার কোনো কিছুই ভালো না। বুঝতে পেরেছেন? ওভার মানি বলেন, ওভার কনফিডেন্স বলেন,
বা ওভার সেলফ বিলিভ বলেন, কোনো কিছুই ভালো না, সেটা বদ অভ্যাস। এটা আমাদের পরিহার করতে হবে। যেমন দেখেন, একটু স্ক্রিনে দিকে দেখেন, যেমন ক্যালেন্ডার, এই যে শব্দটা, এই শব্দটার সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। এর বানানটা কোনটা ইংরেজিতে? নাম্বার ওয়ান আমি যদি বলি, ক আর কি, CALANDAR। নাম্বার খ, CALENDER, ঠিক আছে। নাম্বার গ, CALENDAR। নাম্বার ঘ, CALENDER। আমাদের, আমরা যখন ছোটবেলা থেকে এটা মুখে মুখে বলি বা আমরা কিন্তু ভুলটাই প্রায় শিখেছি। 99% মানুষই ভুলটা শিখেছি। আমরা আমরা কোনটা বলি জানেন? ওই যে খ যেটা দিয়েছে, অর্থাৎ CALENDER, এটাই আমরা মনে মনে রাখি, এটাই মাঝে মাঝে লিখি, এটাই ভুল বলি। কিন্তু আসল উত্তর হচ্ছে, আপনারা যদি একটু গয়ের দিকে তাকান, মানে অপশন 3, তার হচ্ছে CALENDER, এটাই হচ্ছে আনসার। কিন্তু আমরা কিন্তু এই ওভার কনফিডেন্সের কারণে এই ভুলগুলো করি, ঠিক আছে? এটা করেন না। আচ্ছা, গেল নাম্বার 2। এবার আসেন নাম্বার 3, তা হচ্ছে একেবারে কাছাকাছি যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো ট্রাপে আমরা পড়ি। একেবারে কাছাকাছি অপশন যেগুলো, এই ট্রাপে পড়েই বিশেষ করে পিএসসি আর বুয়েট এবং আর্টস ফ্যাকাল্টি, এরা এই ট্রাপেই আমাদের সবচেয়ে বেশি থাকে। এখানেই আমাদের ঝামেলা বেশি করা। যেমন দেখেন, আমি আমার এই 2 দিন আগে বা 1 দিন আগে আমার কুইজগুলোতে আমি একটা দিয়েছিলাম, আমার চ্যানেলের কুইজগুলোতে দিয়েছিলাম, এই মানে প্রশ্নটা দিয়েছিলাম, তা হচ্ছে ইনকিলাব ইনকিলাব এর বাংলা অর্থ কি, বা ধরেন ইনকিলাব ইনকিলাব এর অর্থ কি? নাম্বার 1 হচ্ছে যুদ্ধ যুদ্ধ, মানে ক। নাম্বার খ হচ্ছে বিপ্লব বিপ্লব। নাম্বার গ হচ্ছে সংগ্রাম সংগ্রাম। এবং নাম্বার 4 অর্থাৎ ঘ আর কি, তা হচ্ছে বিদ্রোহ বিদ্রোহ। এর উত্তর কোনটা হবে? আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হচ্ছে বিপ্লব বিপ্লব। এখন কেন এটা বললাম যে কাছাকাছি অপশন? দেখুন, এই যুদ্ধ যুদ্ধ, বিপ্লব বিপ্লব, সংগ্রাম সংগ্রাম, বিদ্রোহ বিদ্রোহ, এগুলো কিন্তু প্রায় সেম সেম মানে শব্দ। এবং আমরা কিন্তু মনে করি কি সব মানেই হচ্ছে একটাই, একই জিনিস, কিন্তু সব মানে এক জিনিস না। বোঝার চেষ্টা করেন। আমরা আসলে প্রথমে যখন কোনো কিছুকে আমরা যুদ্ধের মাধ্যমে জয় করে নিই, তার প্রথম ধাপ হচ্ছে বিপ্লব। অর্থাৎ আমাদের একটা কিছু করতে হবে, এত অনিয়ম তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে বিপ্লব। এইবার সেই অনিয়মের বিরুদ্ধে যখন সরাসরি রুখে দাঁড়াচ্ছেন না, সেটা হচ্ছে বিদ্রোহ। এবং ওই একটানা যে আপনি বিদ্রোহ করে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত বছরের পর বছর, সেটা হচ্ছে আপনার সংগ্রাম। আর যখন দেখতেছেন ওই সংগ্রামের মাধ্যমে কোনো কিছু আদায় হচ্ছে না, তখন আপনার রক্ত দিতে হবে, আপনার সরাসরি মানে যুদ্ধে নামতে হবে। অর্থাৎ সরাসরি আপনার মানে আর্মস নিয়ে বা যেভাবেই হোক আপনার সে যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে, সেটাই হচ্ছে যুদ্ধ। তাহলে এই দেখেন একটু বিষয়টা, বিপ্লব হচ্ছে প্রথম ধাপ, বিদ্রোহ হচ্ছে দ্বিতীয় ধাপ, সংগ্রাম হচ্ছে তৃতীয় ধাপ, আর চতুর্থ ধাপ হচ্ছে এই যুদ্ধ। তো ইনকিলাব হচ্ছে এই যুদ্ধের প্রথম ধাপ। বুঝতে পেরেছেন? আমি কিন্তু অনেক কিছু আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা আর ভুল না করেন। এইভাবেই আমরা অপশনের ট্রাপে পড়ি। এবার আসেন নাম্বার 4, তা হচ্ছে কোনো কিছু সম্পর্কে আবসা আবসা ধারণা বা ধরেন অস্পষ্ট ধারণা। এটা কিন্তু আমাদেরকে ভুল করে। অস্পষ্ট ধারণা নিয়ে যখন দেখবেন পরীক্ষায় 0.50 মার্ক কাটা যাচ্ছে, তো 2টা ভুলে 1 মার্ক কাটা, তখন আপনি দাগাবেন না। অস্পষ্ট ধারণা নিয়ে দাগানো মাত্রই আপনার সবই ভুল যাবে, প্রায় বলতেই পারেন। আপনি যাই দেখবেন তাই ভুল যাবে। এবং এই কারণে আমরা পরীক্ষা পাসগুলো করতে পারি না। আমাদের হয়ে যায়, দেখা যাচ্ছে 100টা অবজেক্টিভের ভিতরে আমাদের প্রায় 70টা হয়েছে, কিন্তু এরপরে আমরা আরো 10টা দেখাতে যে ওই 10টাই ভুল করেছি, তখন 5 মার্ক চলে যাচ্ছে। 65 কাট মার্ক ছিল 70, আপনি 65 পাইছেন, আপনি শেষ। বুঝতে পেরেছেন? স্যার, এই কারণে এই সমস্যাগুলো হয়। এবং নাম্বার 5 হচ্ছে মাথায় অতিরিক্ত চাপ এবং নার্ভাসনেস নিয়ে ওই এমসিকিউ অপশনগুলো দাগানো। এই নার্ভাসনেসগুলো কোনগুলো? দেখুন, চাকরি না পেতে না পেতে, ভালো পরীক্ষা দিয়েও না পেতে না পেতে আমাদের মধ্যে নার্ভাসনেস কাজ করে, আমাদের মধ্যে মানে আমরা টেনশনে থাকি। প্লাস আমাদের চারপাশে মানুষগুলো তো মানে খুবই খারাপ। বুঝতে পেরেছেন? টক্সিক পিপল। এরা আমাদেরকে সবসময় চেপে ধরে, কোনো কিছু জানলেই চেপে ধরে। আমাদের ভালো কোনো কিছু না, আমাদেরকে জিজ্ঞাসা করে না, খারাপ বিষয়গুলো হইলেই তা নিয়ে আমাদেরকে বারবার কটূক্তি করে, চেপে ধরে। এই মানুষগুলোর টেনশন, এরা আমাদের কি বলবে, আমার পরিবারের আমার হাল ধরতে হবে, আমি পারতেছি না। না না, আমি মনে হয় আমি বুঝাতে পারছি, আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন এই অপশনে কি কি আরো বিষয় যোগ করা যায়। এই বিষয়গুলাই আমি হাজারো কথা বলেছি এই নিয়ে, এখন আর বলতে চাচ্ছি না। তো এই বিষয়গুলো আমাদেরকে টেন্সড করে ফেলে, আমরা টেনশনে থাকি, যার কারণে আমরা ভুলভাল লাগাই, আমরা জানাটাও না জানা মানে জানাটাও ভুল করে আসি। ঠিক আছে, গেল এটা। বা চাকরি না হলে আমাদের কি কি হবে, এটা আমরা যখন চিন্তা করি, তখন পরীক্ষার হলে বসেই যখন আমরা এটা চিন্তা করি, তখন আসলে হতাশা আমাদের পেয়ে বসে। হতাশাগ্রস্ত একটা মানুষ সে কোনোদিনও পজিটিভ কোনো কিছু করতে পারে না। বুঝতে পেরেছেন? এবার আসেন এই মানে সমস্যা নাম্বার 6 বা শেষ পয়েন্ট, তা হচ্ছে কোনো একটা উত্তর ভুল দিয়ে বৃত্ত পূরণ করার পর যখন আপনি আর একটা প্রশ্ন দেখাতে যাচ্ছেন বা আর কয়েকটা দেখাতে যাচ্ছেন, তখন আপনার মনে পড়েছে যে আপনি ভুল উত্তর দাগিয়ে ফেলেছেন এটা। এইবার ওই যে একটা অনুতাপ আপনার ভিতরে কাজ করে যে আমি পারা জিনিস ভুল করে ফেললাম পরীক্ষা হলে, এটা তো আমি পারতাম, এত সহজ জিনিস ভুল করে ফেললাম। এরপর থেকে
আপনি যাই দেখাতে শুরু করবেন তখন দেখা যাবে এই সেম জিনিসটা আপনার মাথায় ঘুরতে থাকবে, আপনার আইকিউ লেভেল একবারে জিরো করে ফেলবে, এবং পরীক্ষার হলের অর্থাৎ ওই সময়ের যে হলে বসে যে হতাশা অবস্থাটা সেটা আপনার ভিতরে কাজ করবে। বুঝতে পেরেছেন? আগেরটার সাথে কিন্তু এটা মিল আছে, আগের পয়েন্টের সাথে, কিন্তু এটা হচ্ছে হলের ভিতরে বসে আপনার কিভাবে সমস্যা হবে। এই জিনিসগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সমাধান করতে পারি। এবার আসেন, এই 6টা পয়েন্ট আমি বললাম আমাদের কেন আমাদের এমসিকিউ গুলো ভুল দাগায়। এবার আসেন এর থেকে সমাধান বা উত্তরণের পথটা কি। সমাধানের পথ হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রশ্নকে ভেঙে ভেঙে পড়া। আপনি যখন পড়বেন তখন সম্পূর্ণ প্রশ্নটা ভালো করে ভেঙে ভেঙে একটু সময় নিয়ে পড়ুন, প্রশ্ন পড়ার প্রতি সময় বেশি দেন, এরপর আপনি উত্তর সরি প্রশ্ন ভালো করে পড়তে পারলে উত্তর আপনি ভালো করে খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? আপনি ভেঙে ভেঙে পড়েন, কোনটা সঠিক নয় চাইছে, কোনটা সঠিক চাইছে, কোনটা অশুদ্ধ নয় বলেছে তার মানে কি শুদ্ধ, কোনটা শুদ্ধ নয় বলেছে তার মানে অশুদ্ধ। বুঝতে পেরেছেন? কোনটা ব্যতীত বলেছে, কোনটা একই রকম নয় বলেছে, কোনটা একই বলেছে, কোনটা বিভিন্ন বলেছে, কোনটা সেম বলেছে, সব দেখেন, ভালো করে প্রশ্নটা পড়েন, আপনি উত্তর ঠিকমতো দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এই কি প্রশ্নগুলো পড়েন, এখন বর্তমানে হচ্ছেও তাই। এবার আসে নাম্বার 2, তা হচ্ছে এলিমিনেশন টেকনিক ফলো করা। অর্থাৎ যে অপশনগুলো হবে না সেগুলোকে আগে কাট করে দেন, তাহলে যে কটা হবে বা যে 2টা হবে তার 2টার মধ্যে আপনি চিন্তা করতে পারবেন, যে 3টে হবে তার মধ্যে চিন্তা করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন। ওকে, এটা সহজ একটা বিষয়, এটা আমরা অনেকে ফলো করি, অথবা মানে দেখা যাচ্ছে আমরা অনেক জানি না, কিন্তু এটা ফলো করবেন। আর যদি ফলো করে থাকেন আরো ভালো করে ফলো করবেন। ঠিক আছে, গেল। এবার আসে নাম্বার 3, তা হচ্ছে কোথায় কোথায় কোন কোন টপিকে কি রকম ভুল আপনি করেন বা আমরা করি তা আমাদের নোট খাতায় আমরা তুলে রাখি। ঠিক আছে, এবং পরের বার সেই সেম ভুল আর করবো না। অর্থাৎ এক একটা ভুল কি ধরনের ভুল ছিল সেটা আমরা তুলবো, ওইটা আবার সমাধান করার চেষ্টা করবো। পরে যে আরেকটা ভুল পাই আমরা সেটা আবার তুলে রাখবো নোট খাতায়, সেটা আবার সমাধান করার চেষ্টা করবো। বুঝতে পেরেছেন? যেমন আপনি একটা এমসিকিউ দাগিয়েছেন, দাগানোর পর আপনি ভুল করেছেন, এখন আপনি নোট খাতায় তুললেন ওই ভুলটা আসলে কি ধরনের ভুল ছিল। ভুল কি ছিল? তাড়াহুড়োর ভুল, যে আমি পারা জিনিস তাড়াহুড়ো করতে যে ভুল করেছি, নাকি আমি অপশনের ট্রাপে পড়েছিলাম, এ বিষয়ে আমি বলেছি, নাকি আমার কনসেপ্টটাই ক্লিয়ার না। বুঝতে পেরেছেন? আপনি আপনার ভুলগুলো এভাবে যদি একটু ধরতে চেষ্টা করেন দেখবেন আপনি ভুল ধরে ফেলছেন, যে এই জিনিসটা তাহলে এই কারণে ভুল করেছেন। এবং যখন আপনি বুঝে যাবেন, যখন আপনি 100টা এমসিকিউ এইভাবে নোট খাতায় করে করে ভুল এমসিকিউ যেগুলো আপনি ভুল করেছেন সেগুলোতে আপনি ক্লিয়ার করতে থাকবেন না, আপনি বুঝে যাবেন যে আপনার কি আসলে তাড়াহুড়োর কারণে ভুল বেশি হয়, নাকি কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে ভুল বেশি হয়, নাকি আপনি প্রশ্নের ট্রাপে বা অপশনের ট্রাপে পড়েন। যখন আপনি এটা নিজে নিজে বুঝে যেতে পারবেন, পরীক্ষার হলে বসে আপনি সেইটাকে মাথার মধ্যে ধরবেন। ধরেন আপনি তাড়াহুড়োর কারণে বেশি কিছু ভুল করেন, তাহলে আপনি পরীক্ষার হলে যেয়ে ভাববেন কি, আমার আর কোনো সমস্যা নেই, আমার কোনো কনসেপ্টেও কোনো সমস্যা নেই, আমার কোনো ট্রাপেও কোনো সমস্যা না, আমি তাড়াহুড়োটা করবো। বুঝতে পেরেছেন? আর আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনি ভাববেন আমার তাড়াহুড়ো করলে যেতে সমস্যা হচ্ছে না, বা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, তাহলে যেটা আমার কনসেপ্ট ক্লিয়ার না ওটা আমি দাগাবো। বুঝতে পেরেছেন? আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা বলে দিলাম, এভাবেই আপনারা করবেন। এবার আসেন নাম্বার 4, তা হচ্ছে নিজে নিজে যখন আপনি নিয়মিত পরীক্ষা দিবেন তখন ওই পরীক্ষার সময়ে আপনি একটু চেষ্টা করবেন যে পরীক্ষার যে মডেল টেস্ট আপনি দিচ্ছেন সেটা সহজ থেকে মাঝারি কঠিন এবং তারপরে সবচেয়ে কঠিন, এইভাবে পরীক্ষাটা দেওয়া। তা না হলে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল একেবারে জিরো হয়ে যাবে। আপনি যখনই কোনো কঠিন মডেল টেস্ট থেকে পরীক্ষা দিতে শুরু করবেন, বা ধরেন আপনি জানেন যে আপনি যেমন ধরেন আপনি এখন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, আপনি জানেন যে বিসিএস এর প্রশ্নগুলো সবচেয়ে কঠিন, আপনি এখানে পড়ে যান, এগুলো আপনি নিজে নিজে মডেল টেস্ট বা বিসিএস এর উপরে যে বইগুলো আপনার পড়েন তার মডেল টেস্টগুলো পড়ে দেন। আপনি কি করবেন? আপনি প্রাইমারি উপরে যে মডেল টেস্টগুলো আছে সেগুলো দেন, তারপরে আপনি জান হচ্ছে স্কুল বা কলেজ নিবন্ধনের পরীক্ষা মডেল টেস্ট, এবং তারপরে যান বিসিএস টাইপের যে মডেল টেস্টগুলো আছে সেগুলো। বুঝতে পেরেছেন? এই সিস্টেমে পড়েন, তাহলে আপনার ভিতরে কনফিডেন্স গ্রো করবে, এবং আপনি কনফিডেন্স গ্রো করলে আপনি পরীক্ষা ভালো করবেন। কনফিডেন্স ছাড়া পরীক্ষা ভালো করা যায় না, আবার ওভার কনফিডেন্স হয়ে যায়। ঠিক আছে, জানা। এবং শেষ যে টপিকটা তা হচ্ছে সবগুলো অপশনকে পড়তে ও বুঝতে শিখুন, এবং তাদেরকে প্রশ্ন এবং অপশনগুলোকে সম্মান করতে শিখুন। আপনি যদি আপনার পরীক্ষার প্রশ্ন এবং অপশনগুলোকে সম্মান করতে শেখেন, আপনি অবশ্যই পরীক্ষা ভালো করবেন। যেমন পরীক্ষা একবার এসেছিল বাংলাদেশের রাজধানী কোনটি, এটা একটা প্রশ্ন হতে পারে। ঢাকা দেওয়া ছিল, চট্টগ্রাম দেওয়া ছিল, আরো অনেক কিছু দেওয়া ছিল। এখন এটা আমরা যে কেউ পাগলের মতো ভাববো কি ঢাকা, কিন্তু কোনো কারণে ধরেন ওই প্রশ্নটা যদি এরকম দিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি, বাণিজ্যিক শব্দটা দিয়ে দিয়েছে, আপনার চোখে পড়লই না, তাহলে অপশন কিন্তু হবে চট্টগ্রাম উত্তর, আপনি কিন্তু দেখলেনই না। তাই ওভার কনফিডেন্ট হয়ে না, প্রশ্নগুলো ভালো করে পড়ুন, প্রশ্ন এবং উত্তরকে সম্মান করতে শিখুন, প্রত্যেকটা অপশনকে পড়ে তারপরে অ্যান্সার দিন। খুব বেশি সময় লাগার কথা না, আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন দেখবেন আপনার যেটুকু সময় বাজেট থাকার কথা তার মধ্যে আপনি এগুলো পারতেছেন, তাতে যত বড় প্রশ্নই দেখলেন। আর অতিরিক্ত বড় প্রশ্নগুলো অ্যান্সার লাগবে পরে যাবে, বাকি সহজগুলো আগে করে আসেন পরীক্ষা, সে ম্যাথ হোক আর যেটাই, বিশেষ করে ইংরেজিতে বেশি বেশি বড় বড় অপশনালা প্রশ্নগুলো দেওয়া হয়, এগুলো পরে করে। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদের এমসিকিউ, পারা এমসিকিউ বা জানা এমসিকিউ বা বোঝা এমসিকিউ কীভাবে ভুল করেন এবং তার সমাধান কীভাবে আপনারা করতে পারবেন
বা আমি হলে কি করতাম, সেই জায়গা থেকে আপনাদের সামনে একটা সমাধান নিয়ে আসা। আশা করি আপনাদের উপকারী হবে। তো চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাই, একটু শুনে যান, আপনাদের জীবন পাল্টে যাবে। মনে রাখবেন, অ্যাজ এ মুসলমান হিসেবে আপনি যখন কাউকে সালাম দিবেন, এমনভাবে সালাম দিবেন যে সে যেন সালামটা স্পষ্ট শুনতে পায়, এবং আপনার সালামটা যেন স্পষ্ট হয়। অস্পষ্ট সালাম দিবেনও না, এবং এবং সে যেন শুনতে যদি না পায়, সেই সালামের কোনো মূল্যও নাই। একবার আমার এটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, আমার এক স্টুডেন্ট রিক্সায় যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, তখন স্টুডেন্ট আমাকে সালাম দিয়েছে। ও তো রিক্সায়, আমিও সালামে অ্যান্সার দিয়েছি, কিন্তু আমার সালামটা অনেক জোরে হয়নি। আমি নিজেই বুঝতে পেরেছি আমার সালাম দেওয়া হয়নি, ও শুনতেও পাইনি। দেখেন, আমি সাথে সাথে ওই আমার ওই তখন নেট ছিল না, কিন্তু বাসায় এসে ওকে আমি মেসেজ দিয়েছি যে ভাই, তোমাকে আমি সালাম দিয়েছি, তুমি আমাকে সালাম দিয়েছি, আমি তোমার সালামের উত্তর দিয়েছি, তুমি মনে হয় শুনতে পাওনি, আমি আবারও তোমাকে সালামের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি ওয়ালাইকুম আসসালাম তাকে উত্তরটা দিয়ে দিয়েছিল, এবং সে খুবই, মানে তার মন মানসিকতা, মানে সে আমাকে বলেছিল, স্যার আমি এটা কোনোদিন এক্সপেক্টই করিনি আপনি মানে আমাকে সালাম দিয়েছেন বা আবার এখানে এসে দিবেন। তো আসলে কেন কথাটা বললাম, এই সিম্পল সিম্পল ম্যানারগুলো না আপনার জীবনে, আপনার জীবনকে পাল্টে দিবে, আল্লাহর কাছে আপনার অবস্থানকে পাল্টে দিবে, এই সমাজে আপনার অবস্থানকে পাল্টে দিবে। বুঝতে পেরেছেন? এইটাই, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কষ্ট করে দেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।